মিডিয়া সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত সকল মিডিয়া কর্মী, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অন্যান্য যারা ইউটিউবার মিডিয়া কাজ করেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের দুইটি হত্যাকাণ্ডের অভিযান এবং আসামিদের গ্রেপ্তার, একটি অপহরণ এর গুলশান থেকে অপহরণের ভিকটিমকে উদ্ধার এবং আসামি গ্রেপ্তার, এবং একটি ভাইরাল ভিডিও অস্ত্রসহ এক যুবকের ভাইরাল ভিডিও এবং সেই যুবককে গ্রেপ্তার সম্পর্কিত বিষয়ে আমরা আপনাদের অবহিত করব ইনশাল্লাহ। তো সবাই অনসেট। হ্যাঁ, শুরু করি। আপনারা জানেন র্যাব সৃষ্টি লগ্ন থেকেই এই সন্ত্রাস দমন, যারা অস্ত্রবাজ, যারা মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদের বিরুদ্ধে অভিযান এবং আইনগত ব্যবস্থা নিয়ে অব্যাহত রাখছে। এই ধারাবাহিকতায় র্যাব 2 মোহাম্মদপুর, আমি পরিচিত হচ্ছে, আমি মোহাম্মদ খালেদুল হক, সিও অধিনায়ক র্যাব 2। আমার ডানে মেজর মঞ্জুল কবির, স্পেশাল কোম্পানি মোহাম্মদপুরের ক্যাম্প কমান্ডার। আমার পাশে আপনাদের অতি প্রিয় মিডিয়া অফিসার আসিফ মাহমুদ এবং আমাদের আরেকজন স্কোয়াড কমান্ডার সিদ্দিকুর রহমান। আপনারা জানেন র্যাব 2 গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা 770 প্লাস ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং যারা কিশোর গ্যাং লিডার, জুভেনাইল ডেলিকুয়েন্টস, কিশোর অপরাধ বলে যাদেরকে গ্রেপ্তার করেছি। প্রায় 20টির অধিক কিশোর গ্যাংকে আমরা নিবৃত্ত করেছি, তাদের গ্রুপটাকে আমরা ভেঙে দিয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। 70টি আগ্নেয়াস্ত্র দেশি বিদেশি আমরা এই মোহাম্মদপুর আদাবর র্যাব 2 এর আওতাধীন এলাকা থেকে আমরা উদ্ধার করেছি। 23,000 ইয়াবা আমাদের উদ্ধার আছে। জেনাবা ক্যাম্পের শীর্ষ 2 মাদক ব্যবসায়ী, মাদক সন্ত্রাসী, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি। 1.5 কেজি হিরোইন এবং প্রায় 350 কেজি গাঁজা র্যাব 2 এর গত 5 আগস্ট পরবর্তী সময় আমরা উদ্ধার করে তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমাদের এই প্রক্রিয়া, এই অভিযান অপরাধ এবং সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এটা অব্যাহত থাকবে। রিসেন্টলি আমি আগেই বলেছি 2টো হত্যাকাণ্ড, একটি অপহরণ এবং একটি ভিডিও ব্যাপারে বলবো। রিসেন্টলি আপনারা জানেন যে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বি সুমন ওরফে সুমন হত্যাকাণ্ড ঘটে। দিনে দুপুরে সুমনকে সন্ত্রাসীরা প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে। এটা গত 26 তারিখ দুপুরের পরে বিকালে ফজলে রাব্বি সুমনকে পিচ্চি রিপন সুমনকে মুন্না এবং তার সহযোগী রহিম ওরফে সানি দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। আমরা এই অপরাধী 1 নম্বর আসামি মুন্নাকে আমরা গ্রেপ্তার করি। মুন্নার জিজ্ঞাসাবাদে মুন্নার দেওয়া তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি, ভিকটিম সুমন পাবনা গলি এলাকা, মোহাম্মদপুর থানাধীন পাবনা গলি নামে একটা জায়গা আছে, এখানে দীর্ঘদিন ধরে থাকে। তো এক পর্যায়ে ভিকটিম সুমনের সাথে আসামি মুন্নার একটা সম্পর্ক হয় এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিকটিম সুমনও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এই আসামি মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা, দ্রুত বিচার আইনে মামলা, ছিনতাইয়ের মামলা রয়েছে। এই বছর ফেব্রুয়ারিতে আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। সে গত 1 মাস আগে এই মামলা থেকে ছাড়া পায়। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে।
এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় সুমনকে একটা অজ্ঞাত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে নিয়ে আসে। আসার পরে সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলোপাথারি সামুরাই চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে এবং ওখান থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরবর্তী দিনে তাকে মৃত ঘোষণা করে। তো আমরা পরের দিন 27 তারিখে মামলা হয়। ভিকটিম সুমনের বাবা বাদী হয়ে 2 জনকে আসামি করে মামলা করে। তো মামলার 2 নম্বর আসামি রহিম সানি ওরফে সানি রহিম, তাকে এটা গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে। কিন্তু 1 নম্বর আসামি মুন্না সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আমরা আমরা প্রযুক্তির কোনো ব্যবহার না করে ম্যানুয়াল সোর্সের মাধ্যমে, ম্যান টু ম্যান সোর্সের মাধ্যমে চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় এক রিক্সাওয়ালার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মুন্নাকে গ্রেপ্তার করি। মুন্নাকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছে একটা ছুরি এটা উদ্ধার করি এবং যে চাপাতি সে হত্যাকাণ্ডে ব্যবহার করে ওটা পার্শ্ববর্তী খালে বা ডোবায় ফেলে দেয়। আমরা উদ্ধারের চেষ্টা করেছি, ওটা পাওয়া যায়নি। তো জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং সে ওই হত্যাকাণ্ড ঘটানোর পরপরই লালবাগ এলাকায় তার এক বন্ধু আছে যে রিক্সা চালায়, সে তার কাছে যায়, তার কাছ থেকে 200 টাকা নেয় এবং সে একটা নাম্বারে ফোন করে। আমরা ওটা সূত্র ধরে আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হই। তো আপনারা দেখছেন মিডিয়াতে মোহাম্মদপুরের এটা খুব একটা নিউজ কাভারেজ পায় এবং এই সন্ত্রাসী গ্রেপ্তারকৃত মুন্না জালকাঠির অধিবাসী, সে একদম পিচ্চি মুন্না, বয়স 18 বা সাবালো অ্যাডাল্ট হওয়ার আগেই সে তার বিরুদ্ধে 5টা-6টা মামলা আছে, পুরোদস্তুর অপরাধে জড়িয়ে পড়ে। তো সুমন হত্যাকাণ্ডের বিষয়টা এটাই। এরপরে আমরা আসি আলামিন হত্যাকাণ্ড। আপনারা জেনেছেন গত 16 জুলাই মোহাম্মদপুরে একদিনে 2টো মার্ডার হয়। একটা মার্ডারের আসামি অস্ত্রসহ হাতে নাতে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব বাংলাদেশ সেনাবাহিনী আসামিকে গ্রেপ্তার করে। আর আরেকটা যে হত্যাকাণ্ড ছিল, যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সের কাজ করত, সোর্স মার্ডার, অর্থাৎ আলামিন মার্ডার। তো এই আলামিন মার্ডারের যে আসামি 3 জন, আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনাটা হলো এরকম, আলামিন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। তো 1 নম্বর আসামি মোশাররফ, সে কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। মোশাররফের ছোট ভাই মান্নানকে শেরবাংলা থানার অভিযানের সময় তথ্য দিয়ে ভিকটিম আলামিন ধরিয়ে দেয়। তো এতে কিশোর গ্যাং লিডার মোশাররফ, তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুব্ধ হয় এবং মোশাররফ আলামিনকে হত্যার পরিকল্পনা করে। তো এর প্রেক্ষিতে মোশাররফ প্রস্তুতি নিয়ে মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় আকাশের মোবাইল নাম্বার দিয়ে, আলামিনের বন্ধু আকাশের মোবাইল নাম্বার দিয়ে ফোন করে ডেকে আনে, চায়ের দাওয়াত দিয়ে ডেকে আনে, চা খাওয়ার জন্য ইনভাইট করে। তো আলামিন ওখানে সরল বিশ্বাসের যাওয়া মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা মোশাররফ, গিট্টু রিপন এবং আরো 4-5 জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অন স্পটে এলোপাথারি সামুরাই দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা নিশ্চিত করে এবং হাতের পায়ের রগ কেটে দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়, এবং তারা পালিয়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার থেকে মৃত ঘোষণা করে। তো আমরা মামলা রুজু হওয়ার আগেই তাৎক্ষণিকভাবে আমরা ওই দিন সন্ধ্যার পরে রাত 10টা-11টার দিকে আকাশকে আমরা গ্রেপ্তার করি।
এবং আকাশের দেওয়া তথ্যের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন জায়গায় ম্যানুয়াল এবং প্রযুক্তি উভয়ভাবে আমরা চেষ্টা করি হত্যাকারী মোশাররফ এবং তার সহযোগী গিট্টু রিপনকে গ্রেপ্তার করার জন্য। একটা পর্যায়ে আমরা তাদের অবস্থান ভোলা জেলায় তাদের অবস্থান রয়েছে মর্মে আমরা জানতে পারি। তখন র্যাব 2 এবং র্যাব 8 যৌথভাবে দুটো র্যাবের ইউনিট যৌথভাবে আমরা ভোলা থেকে দুজনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকৃত আসামিদের আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করি। এটা আলামিন হত্যাকাণ্ড। আমি আরেকটা বিষয় বলবো, আপনারা দেখছেন আপনারা অন স্ক্রিনে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, ছবিগুলো আপনারা দেখছেন। এরপরে আমরা চলে যাই তৃতীয় ঘটনা, মাকসুদা অপহরণ। রাজধানীর গুলশানে মাকসুদা বেগম নামে একজন মহিলা, রাজধানীর গুলশানে মাকসুদা বেগম, বয়স 60 উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোহেল রানা দীর্ঘ 10 বছর ধরে তার দেখাশোনা করতেন। মাকসুদা বেগম ভদ্র মহিলার হাজবেন্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে, দুজনই অস্ট্রেলিয়া সেটেল। তো তার ছেলেমেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর, সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে, আরেকটা নিয়ার বাই একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে, মাঝে মাঝে সে খোঁজ খবর নেয়। তো এই সোহেল রানা 10 বছর ধরে কেয়ারটেকার হিসেবে মাকসুদা ভদ্র মহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে। তো হঠাৎ করে বন্ধু বান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্র মহিলাকে অপহরণের পরিকল্পনা করে। সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায়। তো ভদ্রমহিলা যেহেতু বিশ্বস্ত কেয়ারটেকার, 10 বছরের বিশ্বস্ত, তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয়। তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াশপুরে কোনো একটা বাড়িতে নিয়ে আটকে রাখে, 2 দিন আটকে রাখে এবং তার কাছ থেকে 10 লক্ষ টাকা, তার নিজের ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্টের চেক সই করে 10 লক্ষ টাকা তুলে নেয়। তো 10 লক্ষ টাকা নেওয়ার পরে এই 2 দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী, সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে এবং সে আমাদের র্যাব 2 আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে, আমাদের সাহায্য চায়। তো আমরা তখন এটাকে গুরুত্ব দেই, আমরা অনুসন্ধান শুরু করি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এক পর্যায়ে আমরা এই অপহরণকারী সোহেল রানার অবস্থান এবং ভিক্টিমের অবস্থান শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই বাসায় রেড দিই। বাট কোনো কারণে ওরা টের পেয়ে যায়, ওই সোহেল রানা এটা টের পেয়ে ভদ্রমহিলা সহ বাসা থেকে বের হয়ে যায়। আমরা গিয়ে জাস্ট 10 মিনিট আগে দেখি তারা বের হয়ে গেছে। আমরা এরপর অনুসরণ করতে থাকি, অনুসরণ করতে করতে গুলশান 1-এর 23 নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে সোহেল রানা এবং তার সহযোগী অপহরণকারীরা পালিয়ে যায়। আমরা ভদ্রমহিলাকে উদ্ধার করে তার বাসায় সসম্মানে পৌঁছে দিই এবং তার ভাই ওই দিনই অপহরণের মামলা করেন এবং অপহরণ এবং নারী শিশু নির্যাতনের অপহরণের মামলা করেন, গুলশান থানায় মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি, গোয়েন্দা আভিযানিক কার্যক্রম পরিচালনা করি। আমরা নরসিংদী থেকে এই সোহেল রানাকে আমরা 21 তারিখে নরসিংদী থেকে আমরা সোহেল রানাকে গ্রেপ্তার করি এবং সোহেল রানার দেওয়ার তথ্য মতে আমরা রাত 1টা পর্যন্ত, সেই বিকেল থেকে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ভাসানটেক এলাকা থেকে
অপহরণকারীর অপর দুই সহযোগী সারোয়ার হলো সোহেল রানার ভাইরা ভাই, আর আশরাফুল ইসলাম সারোয়ারের বন্ধু। এই দুজন অপহরণকারীকেও গ্রেপ্তার করি, অর্থাৎ টোটাল 3 জন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করি। তো অপহরণের ঘটনার যে আসামি গ্রেপ্তার করে আমরা সংশ্লিষ্ট থানায় আইওর নিকট হস্তান্তর করি। চতুর্থ যে ঘটনাটা বলবো, এটা মোহাম্মদপুর কেন্দ্রিক অস্ত্রসহ ভাইরাল যুবক আলবি গ্রেপ্তার। এই আলবি এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ডাকাতি 4টা আছে। আপনার যেটা খুশি সেটা করেন, যেটা ভালো লাগে। এই ভিডিওটা দেখাও, এগুলো ভাইরাল হয়েছে, আপনি ইউটিউবে মোহাম্মদপুর দেখবেন যে বলিউডের ডনের মতো দেখেছে। তার কনসার্নে এটা ভিডিওটা হয়েছে, আমি হয়তো তার বন্ধু বান্ধব ভিডিও করেছে, সে করে আবার নিজেই এটা ভাইরাল করেছে। জমি দখল, ফ্ল্যাট দখল, সিটনাই ডাকাতি, বিভিন্ন অভিযোগ রয়েছে। তো আমরা এই যুবককে অনুসরণ করে গত 4 জুলাই তাকে আমরা অন স্পটে গ্রেপ্তার করি এবং তার কাছে সামুরাই পাওয়া যায়। সামুরাই সহ তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই, মোহাম্মদপুর থানায় মামলা রুজু করি এবং তাকে অনেক চাপাচাপি করি অস্ত্রটা কোথায় আছে দেওয়ার জন্য। বাট একটা লেভেল পর্যন্ত, এর বাইরে তো আমরা চাপ দিতে পারি না, এর লেভেল পর্যন্ত চেষ্টা করে আমরা পারিনি। হয়তো ভবিষ্যতে হয়তো অস্ত্র পাওয়া যাবে। আমরা সে কিছু তথ্য দিয়েছে, আমরা এটার উপরে কাজ করছি, হয়তো আশা করছি অস্ত্রটা উদ্ধার হবে। তো আজকে এই পর্যন্ত এই 4টা ইস্যু নিয়ে আপনাদেরকে অবহিত করলাম। আর প্লিজ আমরা দেখতে পাচ্ছি আপনার ভাইরাল বেশিগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেগুলো নিয়ে কাজ করতেছে। ছাড়াও যে সন্ত্রাসী বা যে বাহিনীগুলো করছে তাদের নিয়ে কতটুকু আপনারা কাজ করছেন, কতজন আটক করছেন এবং আপনাদের মোহাম্মদপুরবাসী কবে নাগাদ একটু প্রস্তুতি দিতে পারবেন? ধন্যবাদ। আমি বলি, দেখেন, আমি ডিসেম্বরের 26 তারিখে এখানে যোগদান করি। আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে দেখেছেন, জানুয়ারির দিকে দেখেছেন মোহাম্মদপুরের টিভি অন করলে, এই বাংলাদেশের ইলেকট্রনিক টিভি অন করলে মোহাম্মদপুরের ছিনতাই, সামুরাই, কিশোর গ্যাং খবরগুলো প্রতিদিন 10টা-12টা টিভিতে দেখা যেত। প্রতিটা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে নিউজগুলো আসতো। বাট আমরা যাবৎ সেই থেকে আমাদের অভিযান চলছে, আমরা 770 জন এই মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, জুভেনাইল ডিলিকোয়েন্সি যেটাকে বলে, আমরা গ্রেপ্তার করেছি। এখন কিন্তু টিভি খুললে এটা আপনার দেখা যায় না, অনেক কমেছে, আমি বলবো অনেক কমেছে। এবং যখন যে ঘটনা ঘটে আমরা সাথে সাথে তৎপরতা নিয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। এবং দেখেন এখন অনেক কমেছে। আগের যে অবস্থা ছিল যে টিভি খুললে মোহাম্মদপুর নিয়ে কনসার্ন হতো এবং খুন খারাপি, ছিনতাই, মহিলারা স্কুলে বাচ্চা নিয়ে বাসায় ফিরছে, পথে ছিনতাইয়ের শিকার হচ্ছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। কর্মজীবী যুবকরা, পুরুষরা অফিস শেষে বাসায় ফিরছে, গলির মধ্যে ছিনতাইয়ের শিকার হচ্ছে। আমরা 770 জন ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছি। এখন অনেক কমেছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, ইনশাল্লাহ আশা করছি এই শান্তির মোহাম্মদপুর আবার ফিরে আসবে। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা সহযোগিতা করবেন। আপনারাও সফল, অপরাধীরাও সফল, কারণ আপনার যে চারটা এছাড়াও তো আমরা বিভিন্ন বিষয়। এখন আমরা এরকম একটা হয়েছে যে এই যে সুমন মাত্রায় মুন্নারে গ্রেপ্তার, এই মুন্না আবারও 1.5 মাস পরে বের হয়ে কারে খুন করবে, যাদের করতেছেন তারাই তো বারবার জেল থেকে বের হয়ে খুন করবে, আবার ঘটনা ঘটতেছে। তো এই বিষয়গুলো আসলে স্থায়ীভাবে স্থায়ী সমাধান বলতে আসলে আমরা অপরাধ যে করবে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করি। বিজ্ঞ আদালত এই ব্যাপারে তাদের করণীয় যেটা সেটা করবেন। আমাদের যতটুকু ক্ষমতা আমরা সেটা করি, এর বাইরে আমাদের তো কিছু করার নেই। আমি আগেও বলেছি, অপরাধী যতবার সমাজে ফিরে আসবে, অপরাধ করবে, আমরা ততবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এটা আমাদের ম্যান্ডেট। যে অপরাধ করবে সে অপরাধী, এবং অপরাধীর বিরুদ্ধে আইন আমাকে সেই ক্ষমতা দিয়েছে, বিধি আমাকে ক্ষমতা দিয়েছে অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার, নিয়ে বিচারে সোপর্দ করা পর্যন্ত আমার কাজ, আমি সেটাই করছি। আমরা